আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। গুজব ছড়িয়ে পোশাক শ্রমিকদের আন্দোলনে নামানো হয়েছে বললেন শ্রম উপদেষ্টা। দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রজত জয়ন্তী পেরিয়ে ২৬ বছরে পদার্পণ করল দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই। চেতনার জাগিয়ে তুলেছে গভীর প্রত্যয় হৃদয়ে বাংলাদেশ। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পটুয়াখালীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, বাসযোগ্য ধরিত্রী গড়ার কার্যক্রমে বিশিষ্টজনদের প্রশংসা। এবং কানপুর টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে স্বাগতিক ভারতের ২-০-তে সিরিজ জয়। দ্বিতীয় ইনিংসেও টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। শ্রম উপদেষ্টা বলেছেন, গুজব ছড়িয়ে আশুলিয়ায় শ্রমিকদের মাঠে নামানো হয়েছে। শ্রমিকদের মধ্যে অনুপ্রবেশকারীরা প্রথমে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালায়, তারপরও একজন শ্রমিকের মৃত্যু অনাকাঙ্ক্ষিত। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটছে না। যৌথ অভিযানে কেউ মারা যায়নি, অপারেশনে গেলে ২-১জন গুলিবিদ্ধ হয়েছে মাত্র। রিজভী নওয়াজ জানাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রায় ২ ঘন্টার বৈঠকে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি, পাহাড়ে অসন্তোষ এবং সাভার গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনা হয়। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, এবছর পূজা আয়োজন সবচেয়ে সুন্দর এবং নির্বিঘ্ন হবে। আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পুজোই সবচেয়ে বেশি ভালো হবে। তো আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না, বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো। পার্বত্য চট্টগ্রাম দেখুন শান্তি চুক্তি হওয়ার পর একটা যেমন ইউপিডিএফ তারা কিন্তু মানে হাতিয়ার সারেন্ডার করে নাই, জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল। এখন এই ইউপিডিএফ জেএসএর তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে এবং তারা সবাই যেন মিলমিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে। অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে, ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে। শ্রমিক অসন্তোষের বিষয়ে কথা বলেন শ্রম উপদেষ্টা। গুজব ছড়ানো হয়েছিল কারখানাগুলোতে যে আইন শৃঙ্খলা বাহিনী একজনকে রেপ করেছে এবং 2 জনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে, এই ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল। সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল। প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে আমাদের একজন শ্রমিক নিহত হন। এই গুজব ছড়িয়ে এই যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো, এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হলো, আমাদের সূত্রপাতটার দিকে খেয়াল করতে হবে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে এবং আপনারা দেখেছেন যে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীরও 13 জন সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন, চিকিৎসারত আছেন। আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১৩ লাখ টাকা দেওয়া হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে দায়িত্বরত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমাদান। বৈঠকে গাজায় গণহত্যা, মধ্যপ্রাচ্যের উত্তেজনা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার বক্তৃতার প্রশংসা করে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, এটি সময়োপযোগী এবং ফিলিস্তিনের পরিস্থিতির উপর দৃষ্টিপাত করেছে। ফিলিস্তিন ও সে দেশের জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার কথা জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। বিকেলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে সেনাপ্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে অবহিত করেন। এছাড়া দেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে আলোচনা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা।
বাংলা ভাষায় টেলিভিশনে এক নতুন দিগন্ত শুরু করেছিল চ্যানেল আই। চ্যানেল আইয়ের জন্মদিন মানেই ভিন্ন কিছু। তবে এবারের জন্মদিনে বিশেষ কোনো আয়োজন রাখা হয়নি, কাটা হয়নি জন্মদিনের কেকও। জন্মদিন আয়োজনের পুরো অর্থ এবং কর্মীদের একদিনের বেতন দেয়া হয়েছে ছাত্র জনতার আন্দোলনে আহত এবং বর্ণার্তদের সহায়তায়। আরও জানাচ্ছেন মোস্তফা মল্লিক। 25 বছর আগে নতুন পথের যাত্রা শুরু করেছিল দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই। শুরু থেকেই লাল সবুজের প্রতিষ্ঠানটি জনগণের জন্য এক স্বপ্নের মঞ্চ হয়ে ওঠে। দর্শকের ভালোবাসা ও সমর্থনে চ্যানেল আই পৌঁছেছে আজকের অবস্থানে। তবে এবার একটু ব্যতিক্রম। চ্যানেল আই প্রাঙ্গণে রাখা হয়নি বিশেষ কোনো আনুষ্ঠানিকতা। কোনো আয়োজন না থাকলেও চ্যানেল আইকে যারা হৃদয় দিয়ে অনুভব করেন তারা ছুটে এসেছিলেন প্রিয় প্রতিষ্ঠানে। আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি আমাদের জন্য চ্যানেল আই ভীষণ একটা ভরসার জায়গা, খুব একটা নিজের জায়গা। সাধারণ মানুষকে যেভাবে উদ্বুলিত করে দেশের জন্য, জনতার জন্য, ছাত্রদের জন্য কথা বলেছে সেটি কিন্তু আবারও প্রমাণ করবার চেষ্টা করছে চ্যানেল আই। আমরা কিন্তু আমাদের অনেকের ফ্যামিলির অনেকের বার্থডে ভুলে গেল, চ্যানেল আইয়ের জন্মদিনটা আমরা ভুলি না। হৃদয় নিংড়ানো ভালোবাসাটা শুধুমাত্র চ্যানেল আই বোঝে বলে আমি মনে করি, তাই চ্যানেলের প্রতিবদ্ধ বিষয় থাকে হৃদয় বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ চ্যানেল আইকে, এত সুন্দর অনুষ্ঠানগুলো উপহার দিচ্ছে চ্যানেল আই। এই সবার ভালোবাসাটুকু নিয়ে আমাদের চ্যানেল আই এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশে এই একটা চ্যানেল যে বাংলাদেশের প্রয়োজন অনুসারে প্রত্যেকটা প্ল্যাটফর্মের অনুষ্ঠান করা। আপনারা আছেন চ্যানেল আইয়ের সাথে, তারা অসম্ভব ভালো কাজ করছেন, তো আপনাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা। সেরা কণ্ঠ চ্যানেল আই, তারপর খুদে গানরাজ, এই ধরনের প্রোগ্রামগুলো আসলে দেখি। সো চ্যানেল আই বরাবরই খুব ভালো কাজ করছে। চ্যানেল আই কর্তৃপক্ষ বলছে প্রিয় বাংলাদেশ এগিয়ে যাক, এটাই সবার কামনা। সবার চেয়ে দেশ বড়। আমরা এবার 26 বছরে পৌঁছে এই কথাটা খুব বিশেষভাবে উপলব্ধি করেছি। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে এবার যারা আত্মাহুতি দিয়েছেন, যারা আহত হয়েছেন, চিকিৎসার মধ্যে আছেন, তাদের জন্য আমাদের দায়িত্বটা এবার আমাদের কোনো আনন্দ আয়োজনের চাইতে অনেক বেশি প্রয়োজন। ঢাকায় এই মুহূর্তে আমরা হয়তো সকলে নেই, বিশেষ করে ফরিদুর রেজা সাগর, যিনি সবসময় সব কিছুর পেছনে থাকেন এবং বলতে গেলে তারই উৎসাহ উদ্দীপনায় চ্যানেল আইয়ের সৃষ্টি, আমরা সকলে মিলে তার সাথেই ছিলাম, এখনও আছি। বন্যা দুর্গত এবং এই যে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছে তাদের কথা চিন্তা করে আমরা এবার সেলিব্রেশনটা সেভাবে করছি না। পাশাপাশি আমরা আমাদের এই যে খরচটা হয় সেই খরচ এবং আমাদের একদিনের সবার যেই পারিশ্রমিক যা অথবা যদি স্যালারি বলি সেটা আমরা কন্ট্রিবিউট করব। খুব যে বড় কোনো কন্ট্রিবিউশন তা না, কিন্তু অ্যাটলিস্ট আমরা সহমর্মিতা প্রকাশ করছি এইভাবে। এটা উদ্দেশ্যটা এরকম যে সবাই সবার জায়গা থেকে করছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটাও একটা মেসেজ আমরা দিতে চাচ্ছি যেন হতে পারে। এখন দেখেন যে সময় আমি দাঁড়িয়ে কথা বলছি আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলো থেকে কিন্তু বন্যা সরে গেছে, কিন্তু উত্তরাঞ্চলে আবার ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে। তো বন্যার্থীদের পাশে সবাই যাতে যায় এটাই জায়গা। আর এই সময়ের ভিতরে অবশ্যই গত 25 বছর যাবৎ চ্যানেল আইয়ের সাথে যারা ছিলেন, দর্শক থেকে শুরু করে শুভানুধ্যায়ী, দেশের রাজনৈতিক সুশীল সব সমাজে যারা, বিশেষ করে দর্শক, সবার প্রতি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। 25 পেরিয়ে চ্যানেল আই 26-এ আরও এক ধাপ এগিয়ে নতুন সম্ভাবনার দিক। গেল 25 বছর ধরে কত আনন্দ দর্শকদের সঙ্গে ভাগাভাগি করেছে এই চ্যানেল আই। চ্যানেল আই আরও যেতে চায় বহুদূর, সঙ্গে রাখতে চায় আপনাদের। সাফল্যের যত সিঁড়ি আছে সবগুলো বেয়ে যেতে চায় আপনাদেরকে নিয়েই। ঢাকার চ্যানেল আই স্টুডিও থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই।
1999 সালের 1 অক্টোবর দেশের টেলিভিশন জগতে এক নতুন সূর্যোদয় হয়, আর সেই সূর্য 25 পেরিয়ে 26-এর যাত্রা শুরু করেছে। চ্যানেল আই এমন একটি নাম যা বাংলাদেশের গণমাধ্যম জগৎকে শুধু আলোকিত করেনি, বরং চেতনায় জাগিয়ে তুলেছে গভীর প্রত্যয়, হৃদয় বাংলাদেশ। বাংলাদেশের মাটি, প্রকৃতি, কৃষ্টি, সংস্কৃতির দীর্ঘযাত্রায় কোটি দর্শককে সাথে নিয়ে চ্যানেল আই হয়ে ওঠে সবার প্রাণের চ্যানেল। মাসরুর শাকিল জানাচ্ছেন। 25 বছরের দুরন্ত বর্ণিল পথে চলায় রজত জয়ন্তী পেরিয়ে চ্যানেল আই শুধু একটি টেলিভিশন নয়, কোটি দর্শকের ভালোবাসায় একটি পরিবার, এক অনন্য অনুভূতি যা বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনে অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। সংবাদ থেকে শুরু করে সংস্কৃতি, বিনোদন থেকে সামাজিক দায়িত্ব, প্রতিটি ক্ষেত্রে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে অবিচল পথ চলা। চ্যানেল আই তার প্রতিটি আয়োজনে সবার আগে রেখেছে সবুজ শ্যামল বাংলাদেশের মাটি, মানুষ আর প্রাণ প্রকৃতিকে। চ্যানেল আই দেশের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধারণ করে দর্শকদের জন্য উপহার দিয়েছে নানা অনুষ্ঠান। কৃষি, কৃষক ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে হৃদয়ে মাটি ও মানুষ বিশ্বজুড়ে বাঙালির হৃদয়ে স্থান করে নিয়েছে। প্রাণ প্রকৃতি রক্ষায় চ্যানেল আইয়ের অনুষ্ঠান প্রকৃতির জীবন জাতীয় আন্তর্জাতিক পরিসরে অর্জন করেছে ভিন্ন মাত্রার মর্যাদা। দেশের প্রতিটি বিশেষ দিবসে চ্যানেল আই প্রাঙ্গণে মেলা, সকল মতকে সমান গুরুত্ব দিয়ে প্রকাশে সাম্প্রতিক বিষয় নিয়ে টকশো তৃতীয় মাত্রা, সংবাদপত্রের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আলোচনা অনুষ্ঠান, সংবাদপত্রে বাংলাদেশ 25 বছর ধরে দেশের মানুষের কণ্ঠস্বর তুলে ধরছে। চ্যানেল আই শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তারা মানুষের জীবনের কথা বলেছে। জাতীয় দিবসগুলোতে যখন পুরো দেশ একত্রিত হয়, তখন চ্যানেল আইও সেই উদযাপনের অগ্রগণ্য অংশীদার। 21শে ফেব্রুয়ারি কিংবা স্বাধীনতা বিজয় দিবসে ভিন্ন মাত্রার আয়োজনে এগিয়ে থাকে চ্যানেল আই। নাটক, গান, চলচ্চিত্রের মধ্য দিয়ে চ্যানেল আই গড়ে তুলেছে এক সৃজনশীল জগৎ, যেখানে মানুষ খুঁজে পেয়েছে ভালোবাসা, সাহস এবং জীবনের নতুন অর্থ। দেশ ও প্রবাসী বাংলাদেশের মানুষ চ্যানেল আইকে দেখেন তাদের জীবনের অংশ আর নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে। টেলিভিশনের পর্দার গণ্ডি পেরিয়ে চ্যানেল আই দুনিয়া জুড়ে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করেছে ডিজিটাল মাধ্যমে। বাংলা ভাষার সবচেয়ে বেশি কন্টেন্ট নিয়ে চ্যানেল আইয়ের অতিথি প্ল্যাটফর্ম আইস্ট্রিম স্বল্প সময়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। 26 বছরের পথ চলার এই মহেন্দ্রক্ষণে চ্যানেল আই আগামীতে আরও এগিয়ে যেতে চায় দেশের মানুষের জন্য, বলে যেতে চায় দেশ ও দেশের মানুষের কথা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন স্টেশন চ্যানেল আইয়ের 26 বছরে পদার্পণে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বস্তুনিষ্ঠ সংবাদ ও হৃদয়ে বাংলাদেশকে লালন করে আলোচনা সহ নানা আয়োজনের প্রশংসা করেছেন রাজনীতিবিদরা। তাদের প্রত্যাশা দিন দিন আরও মানোন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যাবে চ্যানেল আই। তাফলিমুল ইসলামের সহযোগিতায় আরও জানাচ্ছেন রাহুল রায়। প্রথম ডিজিটাল বাংলা চ্যানেল, চ্যানেল আই। 1999 সালের 1 অক্টোবর যাত্রা শুরুর পর চ্যানেল আইয়ে সংবাদ সম্প্রচার শুরু হয় 2001-এর 1 অক্টোবর। প্রতি বছরই বর্ণিল আয়োজনে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপনে অংশ নেন সর্বস্তরের মানুষ। তবে এবার কোনো উৎসব আয়োজন নেই। আয়োজনের জন্য বরাদ্দ করা পুরো অর্থই দেওয়া হবে বন্যার্ত এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের চিকিৎসায় সহায়তা তহবিলে। তবে চ্যানেল আইয়ের এই গর্বের দিনে শুভেচ্ছা জানিয়েছেন রাজনীতিবিদরা। চ্যানেল আই ইলেকট্রনিক চ্যানেল হিসেবে বাংলাদেশের গণমানুষের কাছে অত্যন্ত পরিচিত প্রিয় একটি নাম। তাদের সাংস্কৃতিক যে কর্মসূচিগুলো, প্রোগ্রামগুলো, সেগুলো মানুষের যথেষ্ট দাগ কাটে। আর একই সঙ্গে তাদের যে কৃষিভিত্তিক, যেটা আপনার শাইখ সিরাজ সাহেবের হৃদয়ে মাটি ও মানুষ,
এটাও দীর্ঘকাল ধরে বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত একটা প্রোগ্রাম। জনগণের সঙ্গে তাদের সম্পর্ক যেন ওতপ্রোতভাবে থাকে এই আশা আমরা করি। তাদের সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে। শুধু উৎসবের টাকাই নয়, চ্যানেল আইয়ের কর্মীদের একদিনের বেতনও দেওয়া হচ্ছে বন্যার্ত এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের চিকিৎসায় সহায়তার জন্য। চ্যানেল আইয়ের এমন উদ্যোগকে দৃষ্টান্ত হিসেবে দেখছেন রাজনীতিবিদরা। উদ্যোগে সামিল হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির। চ্যানেল আই পরিবারের সমস্ত সদস্যবৃন্দ এবং চ্যানেল আইয়ের দর্শকবৃন্দকে মোবারকবাদ জানাচ্ছি। প্রত্যাশা ব্যক্ত করছি অতীতের মতো আগামীর দিনগুলোতেও জাতির প্রয়োজনে আইনের শাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, মানবাধিকার সমুন্নত করতে এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে এবং রাখতে চ্যানেল আই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চ্যানেলের অন্যান্য যে উদাহরণমূলক যে কর্মকাণ্ডগুলো, তার মধ্যে এটাও একটি অত্যন্ত প্রশংসনীয় একটি কর্মকাণ্ড। আমি চ্যানেল আইয়ের সকল পর্যায়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানাই সেজন্যে। সংবাদ, অনুষ্ঠান, টকশো সহ চ্যানেল আইয়ের প্রতিটা আয়োজনেই সঙ্গে থাকতে চান রাজনীতিবিদরা। এই শুভ দিনে আমি চ্যানেল আইয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। চ্যানেল আইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি, রাজনীতিতে আমার পরিচয় করিয়ে দিয়েছে বলে বলা যায় এক কথায় চ্যানেল আই। তো সেই কারণে আমার অনেক কৃতজ্ঞতা চ্যানেল আইয়ের প্রতি, এবং এরা সামনের দিকে আরও ভালো করুক, আরও সুন্দরভাবে তারা পরিচালিত হোক, দেশ ও জাতির কল্যাণে তারা যতটুকু অবদান রেখেছে সামনে আরও বেশি করে রাখবে, এই প্রত্যাশা করছি। চ্যানেল আইকে 26তম জন্মবার্ষিকীতে অনেক শুভেচ্ছা। আমরা আশা করি বিগত দিনগুলির মতোই চ্যানেল আই জনগণের কথা বলবে, মানুষের কথা বলবে, গণতন্ত্রের কথা বলবে। চ্যানেল আই তার অনুষ্ঠান নির্মাণ সহ নিরপেক্ষ সংবাদ প্রচারের ক্ষেত্রে তার ধারাবাহিকতা অব্যাহত রাখবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যানেল আইয়ের প্রতি সেটিই কাম্য। রাজনীতিবিদদের প্রত্যাশা, জাতি ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করা চ্যানেল আই অগ্রণী ভূমিকা রাখবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পটুয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাস্তা সহ পতিত জমিতে চারা রোপণ করা হয়। শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে গাছের চারা দেয়া হয়। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী গড়তে প্রকৃতি ও জীবন ক্লাবের কার্যক্রমের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। এনায়েতুর রহমানের রিপোর্ট। ঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে চরম হুমকিতে দেশের উপকূলীয় অঞ্চলের পরিবেশ প্রকৃতি। পরিবেশের ভারসাম্য রক্ষা সহ জনজীবনের উন্নয়নে পটুয়াখালীতে ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে পটুয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা যে ধরনের কার্বন আমাদের চারপাশে উৎপন্ন করছি এবং এই বায়ুমণ্ডলে কার্বনের নিঃসরণ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ যদি 45% নামাতে না পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু বিশাল বিপর্যয় হবে। এই যে জলবায়ুর যে পরিবর্তন, এই পরিবর্তনের মূল কারণ কিন্তু উষ্ণতা। সুতরাং কার্বন নিঃসরণকে যদি কমাতে চাই, বৃক্ষরোপণের বিকল্প নেই। সবচেয়ে সহজ একটি পদ্ধতি হচ্ছে বৃক্ষরোপণ। তাই আসুন আমরা বৃক্ষরোপণ করি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। হাজী আক্কেল আলী হাওলাদার ডিগ্রি কলেজ ও আব্দুল হাই বিদ্যানিকেতন মাঠ সহ বিভিন্ন সড়ক ও পতিত জমিতে চারা রোপণ করা হয়। গাছ জীবন, আমাদের ফল দেয়, তারপর শ্বাস নিঃশ্বাস করার জন্য উপকার করে। আমরা যদি গাছ লাগাই তাহলে অক্সিজেন বাড়বে এবং মানুষ সুন্দরভাবে জীবন করতে পারবে। প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ। গাছ মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। যে উপাদানটি আমাদের জীবনের জন্য প্রতিকূল, সেটি বৃক্ষ ভক্ষণ করে। সুতরাং সারা পৃথিবী আজকে এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য যে নিরন্তর চেষ্টা করতেছে, প্রকৃতি জীবন ক্লাব এমন চমৎকার একটি প্রোগ্রাম করেছে, অত্যন্ত আনন্দিত। এটা রক্ষণাবেক্ষণ করতে হবে, এটা ভালো পরিচর্যা করতে হবে। প্রকৃতি ও জীবন ক্লাবকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে এই অনুষ্ঠান তাদের এই অনুষ্ঠানে চলমান থাকে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা পটুয়াখালীকে সবুজে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রশাসনের। প্রকৃতি এবং জীবন ক্লাব
যে এ ধরনের কর্মসূচি এই পটুয়াখালী জেলায় পরিচালনা করছে। পটুয়াখালীর বিভিন্ন এলাকায় তারা গাছের চারা রোপণের জন্য চারা বিতরণ এবং পরিচর্যা বিষয়ে পরামর্শ দিচ্ছে এবং এইগুলো সংরক্ষণ করার ব্যবস্থা করছে। আন্তরিক ধন্যবাদ জানাই, তারা এই ধারা অব্যাহত রাখবে। গ্লোবাল ওয়ার্মিং যে ইস্যুগুলো আছে আমরা সবাই এটা নিয়ে কনসার্ন। আমাদের বাংলাদেশ সরকার সহ অন্যান্য বিভিন্ন পরিবারদের সংগঠন এই সঙ্গে বিভিন্ন রকম কার্যক্রম করতেছে। আমরা চাই প্রকৃতি ও জীবনের যে উদ্যোগ, এই যে সবুজায়নের মাধ্যমে স্থানীয়ভাবে এসবের কার্যক্রম বেগবান হবে। বনায়নের এবং প্রকৃতি এবং সংরক্ষণের সেই কাজে আপনারা একটা সংগঠন হয়ে এগিয়ে আসছেন, এর জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। আমরা আজকে ছাত্রছাত্রীদের মধ্যে আমরা গাছ বিতরণ করেছি। স্কুলের শিক্ষক ছাত্র, কলেজের শিক্ষক ছাত্র, এদের সকলের সমন্বয়ে আমরা যে অনুষ্ঠানটা করেছি, অনুষ্ঠানটা সুন্দর ও সার্থক হয়েছে। প্রকৃতি জীবন আমাদের ব্যক্তি জীবনের সাথে যথেষ্ট পরিমাণে মিল রয়েছে। প্রকৃতি ভালো থাকলে মানুষও ভালো থাকে। প্রকৃতি ও জীবন রক্ষায় সবুজায়নের এই উদ্যোগকে আন্দোলনে পরিণত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। পটুয়াখালী থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস। নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে পর্যায়ক্রমে অভিযান চলবে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীতে সুপার শপে পলিথিনের বিকল্প ব্যবহার কর্মসূচি উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এমন কার্যক্রমকে ভোক্তারা স্বাগত জানালেও ব্যবসায়ীদের দাবি সুলভ ও সহজলভ্য করতে হবে পলিথিনের শপিং ব্যাগের বিকল্প পণ্যের। সৈয়দ অদিত জানাচ্ছেন, আইনে নিষিদ্ধ হওয়ার ২২ বছর পর পরিবেশ রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নেয় একবার ব্যবহার্য নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধের। এরই অংশ হিসেবে সুপার শপে পলিথিনের বিকল্প ব্যবহার কর্মসূচি উদ্বোধন। সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভোক্তারা। আমাদের এই ওভারক্রাউডেড দেশে পরিবেশ বান্ধবকে আরো এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং ব্যাগটাও দেখতে সুন্দর, ক্যারি করাও ইজি, ভালো লেগেছে। পাবলিকলি কোথাও যদি অ্যানাউন্স করা হতো যে সুপার শপে যেতে হলে এখন থেকে আপনারা ব্যাগ ক্যারি করবেন, আর নাহলে আপনাকে পয়সা দিয়ে কিনতে হবে। যে পরিবেশ বান্ধব জুট যে ব্যাগটা আছে সেটা আমরা ব্যবহার আস্তে আস্তে বাড়াতে পারি। ব্যবসায়ীরা বলছেন নিশ্চিত করতে হবে বিকল্প পণ্যের সহজলভ্যতা, কারণ এটা আমাদের সাস্টেনেবল এনভায়রনমেন্টের জন্য এটা খুব একটা ইফেক্টিভ স্টেপ। গভর্নমেন্ট খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে যাতে আমাদের পরিবেশটা ঠিক থাকে। বিভিন্ন ম্যাটেরিয়াল স্যাম্পল নিয়ে আমরা দামটা সহজলভ্য রাখার চেষ্টা করেছি, বাট হাউএভার কাস্টমাররা একটা নতুন অভিজ্ঞতা, কাস্টমারদের ফিডব্যাক আমরাও পেয়েছি যে কিছু কিছু ক্ষেত্রে ওনারা বলছেন দাম বেশি, বাট এটা আসলে ধীরে ধীরে এটা ইভলভ হবে। এটা তো মাত্র শুরু হলো। পরিস্থিতি বিবেচনায় বিকল্প পণ্যের ব্যাপক উৎপাদনের ঘোষণা পরিবেশ উপদেষ্টার। সুপার শপ নিয়ে শুরু করার কারণটা হলো যে খুব তাড়াতাড়ি বেশি আমাদেরকে ব্যাগ সাপ্লাই দিতে হবে না, প্রক্রিয়াটা শুরু হোক, অন্যদিকে মার্কেটও প্রস্তুত হতে হবে। আপনার মার্কেট কিন্তু কখনো খালি থাকে না, একটা না একটা কিছু দিয়ে ভরেই যায়। সেখানে আমাদের যে বিজিএমই আছেন বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন, ওনারা এগিয়ে এসছেন। যারা অন্যান্য ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আছে যারা পুরনো কাপড় দিয়ে ব্যাগ করে তারা এগিয়ে এসছেন, যারা আরও কিছু ইনোভেটিভ প্রোডাক্ট করছে তারা এগিয়ে এসছেন। কাজে আমি খুবই আশাবাদী যে এই নিষেধাজ্ঞা আমরা বাস্তবায়ন করতে পারবো। পরিবেশ প্রতিবেশ রক্ষায় 2002 সালের 1 মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করা হয়। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে বিরতির পর আমন্ত্রণ আরও একবার। চট্টগ্রামের ফটিকছড়িতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ত্রাণ সহায়তা দিয়েছে সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেশের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন চৌধুরী ফরিদ। এবারের বন্যায় কেবল চট্টগ্রামের ফটিকছড়িতেই 1.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 600-র বেশি পরিবার ঘরবাড়ি হারিয়েছে, নষ্ট হয়েছে ক্ষেতের ফসল। উদ্ধার তৎপরতা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে শুরু থেকেই বন্যা দুর্গতদের পাশে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশন। সেনাবাহিনী আমাকে সেলাই মেশিনটা দিয়েছে, আমাদেরকে সেনাবাহিনীকে আমাদেরকে টিন দিছে। আমি বিনা পয়সায় ওষুধ পাইছি, আমার ব্যথার ওষুধ দিছে, চিকিৎসা করালাম, ওষুধ দিল। বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি এখন 1 বস্তা সার পাইছি, আমার বহুত হাই হয়েছে, আমি জ্বালাও পাইছি। বন্যায়
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অংশ হিসেবে ফটিকছড়ির বুসপুর সরকারি স্কুল মাঠে 500-র বেশি পরিবারকে নগদ 20,75,000 টাকা, ঢেউঠিন, সেলাই মেশিন, সার ও বীজ বিতরণ এবং 800 রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়েছে। প্রথম দিন থেকে এই ফটিকছড়িবাসীর সাথে একসাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগ মোকাবেলায় নিয়োজিত ছিলাম। বিভিন্ন সময়ে আমরা এই পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছি। বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী অভাবনীয় কাজ করেছে। বন্যার্তদেরকে উদ্ধার, তাদেরকে আশ্রয় কেন্দ্রে রাখা, চিকিৎসা সেবা প্রদান, খাদ্য প্রদান সব কিছুতেই কাজ করেছে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন 24 পদাতিক ডিভিশনের জিইউসি। কমিউনিটি ডেভেলপমেন্টের কোনো কাজ, মনে করেন কোনো জায়গাতে ডিপ টিউবওয়েল নষ্ট হয়ে গেছে বা কোনো জায়গাতে কিছু স্যানিটারি টয়লেট করতে হয়, এরকম কিছু বিষয় থাকে যেটাতে সমাজের উপকার হয়, মানুষ সামষ্টিকভাবে একজনের জন্য না সবার জন্য একটা উপকার করার বিষয় থাকতে পারে। তো আমরা প্রশাসনকে সহায়তা করার জন্যই এসেছি, এক্ষেত্রে আমরা সহায়তা করব। অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম সহ সামরিক কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর প্রত্যাশী শিক্ষার্থীরা জানিয়েছেন এ সংক্রান্ত সরকারি পর্যালোচনা কমিটির প্রধান সাবেক সচিব আব্দুল মুহিত চৌধুরীর সাক্ষাৎ পাননি আন্দোলনকারীরা। বিকেলে আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সচিবালয় থেকে ফিরে শাহবাগে একথা জানান। তারা জানান শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সরকার একটি কমিটি করে দেয় এবং গতকাল দুজন উপদেষ্টা তাদেরকে পর্যালোচনা কমিটির প্রধানের সঙ্গে সাক্ষাতের কথা বললে তারা আজ সচিবালয়ে যান। তবে কমিটির প্রধান সাবেক সচিব আব্দুল মুহিত চৌধুরী তার দপ্তরে না থাকায় সাক্ষাৎ হয়নি জানিয়ে আন্দোলনকারীরা জানান খুব শিগগিরই আলোচনার জন্য ডাকা হবে বলে তাদের আশ্বস্ত করা হয়েছে। একটা টিম গঠন করতেছি, যে টিমটার সাথে তোমাদের সাথে আলোচনা করব, অর্থাৎ তাদের একটা সম্পূর্ণ টিম নিয়ে আমাদের সাথে আলোচনা করবে। তো সেই সম্পূর্ণ টিমে আমাদেরকে ভেতর থেকে 5 থেকে 7 জনকে তারা আমন্ত্রণ জানাবে। আমরা আজকে যেভাবে ওনাদের আহ্বানে সাড়া দিয়ে আমরা নিজে থেকে গিয়েছি, আমরা নিজে থেকে আর যাব না। ওনারা আগামীকাল হোক, পরের দিন হোক, আমাদের যে প্রতিনিধি টিম আছে তাদের নাম্বার ওনাদের কাছে আছে। ওনারা যদি মনে করে আমরা এই দেশের নিরীহ ছাত্র সমাজ হিসেবে, নাগরিক হিসেবে ন্যূনতম গুরুত্ব ওনাদের কাছে আছে, তাহলে ওনারা আমাদেরকে ডেকে নেবে। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় প্রদেশ উথাই থানিতে একটি স্কুল বাস বিধ্বস্ত হয়ে আগুন লেগে শিশু ও শিক্ষক সহ 23 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও 16 শিশু এবং 3 শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী। 44 জন শিক্ষার্থী এবং শিক্ষক সহ রাজধানী ব্যাংকক থেকে প্রায় 250 কিলোমিটার উত্তরে উথাই থানি প্রদেশের একটি মাঠে শিক্ষা সফরে গিয়েছিল। সফর শেষে 3টি বাসে করে শিশু ও শিক্ষকরা ফেরার পথে একটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাসের টায়ার বিস্ফোরণের স্ফুলিঙ্গ গাড়ির গ্যাস সিলিন্ডারে পড়লে তাতে আগুন ধরে যায়। এ সময় কিছু ছাত্র জানালা দিয়ে বের হতে সক্ষম হলেও আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এমনকি উত্তাপের কারণে বাসের ভেতরে উদ্ধার কাজ চালাতে অসুবিধায় পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দেশের একমাত্র সঙ্গীত বিষয়ক পত্রিকা মাসিক সরগমের 29 বছরে পদার্পণ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার শুরুতেই জুলাই আগস্ট বিপ্লবে সব শহীদ সহ প্রয়াত শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সরগমের সম্পাদক কাজী রওনাক হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রবীণ সঙ্গীতজ্ঞ মোত্তালিব বিশ্বাস, গীতিকার শহীদুল্লাহ ফরাইজি, ওস্তাদ আজিজুল ইসলাম, বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, আকরামুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং বিশিষ্ট জনেরা।
সাধারণের মধ্যে থেকেও যারা অসাধারণ এমন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সম্মানিত করতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো আইডিএলসি প্রথম আলো এসএমই পুরস্কার 2023। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজনের বিজয়ী 5 উদ্যোক্তা এবং 2 জন সম্মানজনক স্বীকৃতি প্রাপ্তদের হাতে আইডিএলসি প্রথম আলো এসএমই পুরস্কার তুলে দেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় ছিলেন আইডিএলসি ফিন্যান্সের সিইও ও এমডি এম জামাল উদ্দিন এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। আয়োজকরা জানান, এবছর 12 মার্চ ভার্চুয়ালি উদ্বোধনী আয়োজনের মাধ্যমে অনলাইন ও অফলাইনে এসএমই উদ্যোক্তাদের কাছ থেকে 1576টি আবেদন জমা পড়ে। সম্মানিত জুরি বোর্ড কয়েক দফা যাচাই বাছাই করে 5 জনকে বিজয়ী করেন এবং 2 জনকে সম্মানজনক স্বীকৃতি প্রদান করেন। এবারে কৃষি সংবাদ। ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় চাঁদপুরের ফরিদগঞ্জের অনেক ফসলের মাঠ এখনও পানির নিচে। নিজেদের খেলার মাঠকে আমনের বীজতলা তৈরি করতে দিয়ে কৃষকদের দুশ্চিন্তার দূর করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। কৃষি অফিসের প্রণোদনার বীজ দিয়েই ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের। মোর্শেদ আলমের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন রিয়াজ ইসলাম। এমন চিত্র চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের। টানা ভারী বৃষ্টিতে চাঁদপুরের সেচ প্রকল্পে সৃষ্ট জলাবদ্ধতায় আমনের বীজতলা নষ্ট হয়েছে। কৃষি বিভাগের পরিকল্পনায় কৃষকদের সহায়তায় এগিয়ে আসেন শিক্ষক শিক্ষার্থীরা। খেলাধুলা বাদ দিয়ে আমরা কৃষকদের সাহায্য করে এই মাঠটা দিয়েছি। আমাদের ক্ষয়ক্ষতি হলেও আমরা খুশি, কারণ এতে কৃষকরা লাভবান হতে পারে। ইতোমধ্যে 2বার বীজতলা নষ্ট হয়েছে জানিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় স্কুল মাঠে বীজতলা তৈরি করা না গেলে আমন উৎপাদন ব্যাহত হতো। আমরা প্রত্যেকে এখানে জ্বালা ফালাইছি এবং রোপণ করতেছি। এখন আমরা নির্ভয় খাই বাঁচতে হবে, তো এখন স্কুলের মাস্টার করে নিয়ে আমরা ব্যাগে দড়ি পড়ি স্কুলের মাঠে জ্বালা ফালাইছি, জ্বালা ফালা এখন সেই জ্বালা নিরূপণ করতেছি। বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। দুর্গাপুর বিলে কৃষকরা আস্তে আস্তে ধানের বীজ রোপণ করতেছে এবং ওইখানে কৃষকরা চেষ্টা করতেছে পুনরায় আবার ধানের বীজ রোপণ করে ফসল করার জন্য। জলাবদ্ধতার কারণে এবার আমনের উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদেরকে অনুরোধ করেছি যাতে কৃষকদের সাহায্যে এগিয়ে আসে এবং তারা স্বতঃস্ফূর্তভাবেই বীজতলা তৈরি করার জন্য তারা সমর্থন দিয়েছে এবং সেখানে বীজতলা তৈরিও হয়েছে। এবছর 8373 হেক্টর জমিতে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ধান, নদী, খাল, এই 3 বরিশাল। এই জেলা ব্র্যান্ডিংকে সামনে রেখে বরিশালের গুরুত্বপূর্ণ খাল পুনরুদ্ধারে অভিযান শুরু করেছে প্রশাসন। নগরী জলাবদ্ধতা নিরসনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন স্থানীয়রা। পরিবেশ বান্ধব নগরী গড়তে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি দখলকৃত জলাশয় উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে জেলা প্রশাসন। সাইদ পান্থর তথ্য এবং আরিফুর রহমানের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন আফরোজা হাসি। বরিশাল নগরীর পানি নিষ্কাশনের অন্যতম পথ জেলখাল, কিন্তু কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় দখল দূষণে খালটি মৃতপ্রায়। একটু বৃষ্টিতেই চরম জলাবদ্ধতায় পড়েন নগরবাসী। পানি প্রবাহ ফিরিয়ে আনতে খাল পরিষ্কারে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে প্রশাসন। যে শুধু আমরা পরিষ্কার করলাম, সিটি কর্পোরেশন কিন্তু কাজ করে যাচ্ছে, কিন্তু আমি একবার পরিষ্কার করে গেলাম, খাল খনন করে গেলাম, আবার যদি নাগরিকরা আবারও সে আবার পলিথিন আবার ময়লা যদি তারা সে খালে ফেলে, কিন্তু সে আবার সে একই অবস্থায় পরিণত হবে। তাহলে আমাদের নাগরিক যে দায়িত্ব আছে, সেই নাগরিক দায়িত্ব পালন করার জন্য আমি এই বরিশালবাসীকে অনুরোধ জানাচ্ছি, বিনীত অনুরোধ জানাচ্ছি। পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন শ্রমিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীরা। The rivers or canals, all of them were so polluted. We're here to work on it, make awareness, and we're here to build a cleaner, greener, and a better society, a city. সম্মিলিতভাবে এই মহান উদ্যোগের সাথে তাদের সেবার যে মানসিকতা, সে শ্রম দেওয়ার যে ইচ্ছা, সেটি নিয়ে আমরা একত্রিত হয়েছি। এই উদ্যোগ সফল হলে বরিশালের মানুষ, তথা আমরা যারা এখানকার বাসিন্দা, তারা দিন শেষে পানিবন্দী যে দুর্দশা, তার থেকে মুক্তি পাবো। আমরা সেই পরিচ্ছন্ন করার মাধ্যমে এলাকাবাসীকে বলতে চাই, একা নয় এক হয়ে গড়ে তুলতে চাই পরিচ্ছন্ন জীবাণুমুক্ত বাংলাদেশ। জলাবদ্ধতা নিরসনে দখলকৃত 22টি খাল উদ্ধারে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন নগরবাসী।
আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদের সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর যখন আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। খাগড়াছড়ি সদর উপজেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। এর আগে ধর্ষণ চেষ্টার অভিযোগে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে স্কুলের অধ্যক্ষের রুমে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় জেলার পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মাঝে উত্তেজনা বিরাজ করছে। জেলা প্রশাসক জানিয়েছেন, অবস্থান নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়েছে। নিহত শিক্ষক সোহেল রানা প্রতিষ্ঠানটির বিল্ডিং কনস্ট্রাকশন ও সেফটি বিভাগের চিফ ইন্সট্রাক্টর ছিলেন। এর আগে 2021 সালের 25শে ফেব্রুয়ারি 10ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহেল রানা গ্রেফতার হওয়ার পর কিছুদিন কারাগারে ছিলেন। বেরিয়ে আসার পর স্কুলে যোগদান যাতে করতে না পারে এজন্য শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল। এক পর্যায়ে সোহেল রানাকে অধ্যক্ষের কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। পরে অধ্যক্ষের কক্ষে ঢুকে 10-15 জন পাহাড়ি তরুণ অভিযুক্ত শিক্ষক সোহেল রানাকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ব্র্যাক ব্যাংকের সাবেক একদল কর্মী বেসরকারি ব্যাংকটিতে চাকরি ফিরে পেতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছেন। ব্র্যাক ব্যাংকের বিরুদ্ধে তারা জোর করে চাকরিচ্যুত করার অভিযোগ করেছেন। চাকরি ছাড়তে বাধ্য হওয়া কর্মীদের পুনর্বহাল এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। চাকরিচ্যুতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয় মানববন্ধনে। চাঁদাবাজি মুক্ত পরিবেশে ব্যবসা করতে চান পুরান ঢাকার ব্যবসায়ীরা। ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি বন্ধে ঢাকার মৌলভীবাজার এলাকায় ব্যবসায়ী ও রাজনীতিবিদরা মতবিনিময় সভা করেছেন। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী সৈয়দ মোহাম্মদ বশির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হক বাবুল। আদালত প্রাঙ্গণে দলীয় রাজনীতি বন্ধ সহ বিচার বিভাগের সংস্কারে 15 দফা দাবি জানিয়েছে এবি পার্টি। বিকেলে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিচার অঙ্গনে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে তাকে স্বাগত জানায় এবি পার্টি। তাদের প্রস্তাবনায় বিচার বিভাগকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত করে সুপ্রিম কোর্টের অধীনে প্রশাসনিক সচিবালয় গঠন করতে হবে। বিচারপতি নিয়োগ সহ সব প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। দুর্নীতি দমন কমিশনের সাথে বৈঠক করেছেন ডক্টর মাইকেল ক্রেজারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল। সকাল 11টায় দুদক কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সহ অর্থ পাচার বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। দুর্নীতি দমন কমিশনের সাথে ইউরোপীয় ইউনিয়নের দুর্নীতি দমন কমিশনের সাথে ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে আমাদের আলোচনা হয়েছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন মর্মে আশ্বস্ত করেছেন। যেসব দেশগুলোতে আমাদের পাচারকৃত অর্থ রয়েছে সেই সব দেশের সহযোগিতার ক্ষেত্রে তারা যেন আমাদেরকে সহযোগিতা করেন। আমরা এই পর্যন্ত 71টি এমএলএআর পাঠিয়েছি। এর মধ্যে দুঃখজনকভাবে হলেও এটা সত্য যে আমরা কেবলমাত্র 27টি দেশ থেকে আমরা উত্তর পেয়েছি। আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, ইউএই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মূলত এই দেশগুলোতেই অর্থ পাচার বেশি হয়ে থাকে। এবারে খেলার খবর।